হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আর আমিও আপাতত এখন ঠিকঠাকই আছি। আর আপাতত ঠিকঠাক আছি কেন বললাম বলো তো? যে এই মুহূর্তে ঠিকঠাক আছি, আগে আগে ভিডিওতে দেখতে পাবে যে অনেকগুলো বছর পর না আবার এরকম একটা অদ্ভুত দিন কাটালাম, জানো তো? আর এখন দেখো, এখন সকাল 6:30 বাজে। আমি চলে এসেছি আমতলায় আম কুড়োতে। কাল তো আমি আর বোন কুড়িয়েছি, তখন তো খুব সন্ধে লেগে গেছিলো, বেশ সন্ধে হয়ে গেছিলো। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। তখন না এই আনাচে কানাচের আমগুলো না কুড়োতে পারিনি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি ঘর দোর ঝাঁট দিয়ে আগে আমতলায় চলে এসেছি। ওই কোনায় কোনায় যে আমগুলো রয়ে গেছিলো সেইগুলো কুড়াতে। আর বেশ অনেকগুলো আম ছিল, দেখো কতগুলো আম ছিল। আমগুলো তো কুড়িয়ে এনে গুছিয়ে রেখে দিলাম। এবারে চলে এসেছি এই যে পুরনো ভেজা পর্দাগুলো মেলতে। এই পর্দাগুলো জানো তো আমরা দরজার গোড়ায় গোড়ায় না রাতে শোবার সময় দিয়ে রাখি। আর সামনের দিকের দরজাটাতে আর কি, মেন দরজাটাতে তো সব সময় দিয়ে রাখি। বাইরের ধুলোবালিও আসে আর রাতের বেলা পোকামাকড়েরও ভয় থাকে, তাই জন্য দরজার গোড়ায় গোড়ায় এই পর্দাগুলো আমরা দিয়ে রাখি। তো কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, তাতে তো সকল কিছু ভিজে গেছে, তো তাই জন্য ওগুলো মেলে দিলাম। আর তারপরে চলে এসেছি উঠোন ঝাঁট দিতে। আজকে আমার উঠোনের অবস্থা দেখো, জানো না এই টবের মধ্যে ম্যাক্সিমাম টব জানো তো কালকে পড়ে গেছিলো। সন্ধেবেলা না আমি আবার টবগুলো না উঠিয়ে উঠিয়ে রেখেছি। যে গাছগুলো আর কি একটু বড় বড় উঁচু উঁচু সব গাছ পড়ে গেছিলো জানো। আর এই যে আমার গোটা উঠোনটার অবস্থা দেখছো না, গতকাল রাতে না আরও বীভৎস অবস্থা ছিল। পুরো মাটি মাটিতে পুরো পলিতে পুরো ভরে গেছিলো। আর সত্যি কথা বলতে গেলে কি, যত মাটি ওই রাস্তার আর ওই ড্রেনের, এগুলো তো কোনো ভালো মাটি না। দেখছো না কি অবস্থা, দেখেই ঘেন্না লাগছে। পুরো পলিতে ভরে গেছিলো। কিন্তু তারপর যখন ওই বৃষ্টি কমার পরে যে বৃষ্টিটা, সেই বৃষ্টিতে না অনেকটা মাটি ধুয়ে গেছে। কিন্তু তাও দেখো টবের গোড়ায় গোড়ায় কত মাটি রয়েছে। আমি যতটা পারলাম ঝাড়টা দিয়ে পরিষ্কার করে রাখলাম। এবার চুমকি দিয়ে এসে যতটুকু পারবে করবে পরিষ্কার। একদিনে হবে না, ওর পক্ষেও সম্ভব না, 2-3 দিন লাগবে জানো তো এই মাটিটা পুরো পরিষ্কার হতে। উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবারে চলে এসেছি আমি জামা কাপড় ভেজাতে। আর জানো, তখনও পর্যন্ত বুঝতে পারিনি যে সারা রাত কারেন্ট ছিল না, ঠিক আছে, কিন্তু দিনের বেলাও যে সারাদিন কারেন্ট থাকবে না সেটা জানো তো ভাবতে পারিনি। ভেবেছি 8টা-9টা যখন বেলা হবে তখন ঠিক কারেন্ট চলে আসবে, কিন্তু সেই কারেন্ট এলোই না। আর এখন বেলা 10টা বাজে। আমি যাচ্ছি রঞ্জনাদির বাড়িতে। আজকে আমাদের ফাইনাল ডান্স রিহার্সাল আছে। আমার অবস্থা জানো তো ভীষণ খারাপ। সারা রাত কারেন্ট আসেনি, ঘুম হয়নি। আর এখনও পর্যন্ত না ওই মুহূর্ত পর্যন্ত না কারেন্ট আসেনি জানো তো। কিন্তু তবুও কিচ্ছু করার নেই, যেতেই হলো। কারণ আগামীকালই তো প্রোগ্রাম। আর ওয়েদারের যা অবস্থা, রঞ্জনাদি পরিষ্কার বলে দিল যে বিকেলের আশা করা যাবে না, সবাই সকালে আয়, সকালে এসে রিহার্সাল করে যা। আমাদের ডান্স রিহার্সাল কমপ্লিট হয়ে গেছে। আর এখন না রঞ্জনাদি আমাদের সকলকে ড্রেসটা বুঝিয়ে দিচ্ছে। কাল কী শাড়ি পরতে হবে, কী কী গয়নাগাটি পরতে হবে, সকল কিছু বুঝিয়ে দিচ্ছে। এখন বেলা 12টা বাজে আর আমি স্ট্যান্ডে চলে এসেছি। আর দেখো সঙ্গে সঙ্গে অটোও পেয়ে গেলাম। অটোটা ভিড় ছিল, তবে একটা সিট খালি ছিল, সেখানে বসে গেছি। আর জানো তো, আমি যখন বাড়ি ফিরছিলাম তার বেশ খানিক্ষণ আগেই না রঞ্জনাদির বাড়িতে কারেন্ট চলে এসছে। কিন্তু বাড়ি ফিরে দেখি আমাদের বাড়িতে তখনও কারেন্ট আসেনি। আর এদিকে দেখো আমি গুরুদুয়ারা বাস স্ট্যান্ডে নেমেই না চলে এসেছি মনোজের দোকান থেকে ফল কিনতে। জানো তো আজকে না ফল কেনার দরকার ছিল না, ঘরে টুকটাক ফল আছে, তবুও কেন কিনতে হলো জানো তো? আসলে আমার কাছে না খুচরো নেই, 100 টাকার নোট। আর ওই অটোওয়ালা ভাইটাকে না পয়সা দিতে হবে, তো ওর কাছেও 100 টাকা খুচরো নেই। বাধ্য হয়ে আমাকে ফল নিতে হলো। তারপর আমি ওই অটোওয়ালা ভাইটাকে টাকা দিলাম। এইমাত্র রিহার্সাল থেকে ফিরলাম, কারণ আজকে ফাইনাল রিহার্সাল ছিল, কালকে প্রোগ্রাম, বিকেলে আবার যদি ঝড় বৃষ্টি হয়, তাই জন্যে এই সকালেই রিহার্সালের টাইম দিয়েছিল রঞ্জনাদি আর কি। তো এইমাত্র রিহার্সাল থেকে ফিরলাম। এখন দেখো ঘড়ির কাঁটায় 12:30 বেজে গেছে। আমাদের এখানে এখনও কারেন্ট আসেনি। সেই যে কাল 4টের সময় কারেন্ট গেছে, এখনও কারেন্ট আসেনি। সব জায়গায় কারেন্ট চলে এসছে, এখানে আসেনি। ওই রাজশ্রী নামে যে ম্যারেজ হলটা আছে, ওখানে কী যে হয়েছে তার মার ছিঁড়ে, আমি তো আসার সময় দেখলাম যে এখনও তার কাটছে, জুড়ছে, মাপছে। এবেলায় মনে হচ্ছে না এবেলাতে আর কারেন্ট আসবে। আমার এদিকে ট্যাঙ্কিতে জল শেষ হয়ে যাচ্ছে, ইনভার্টারে চার্জ নেই, আর ফ্রিজ তো সেই কালকে বিকেল 4টে থেকে বন্ধ। কী হবে বুঝতে পারছি না। ফ্রিজে খাবার দাবার রয়েছে, সবজিপাতি সব রয়েছে। আর এদিকে যেটুকু জল ছিল ট্যাঙ্কিতে, তার অর্ধেকটা দিয়ে তো চুমকিতে উঠোনটা ধুয়ে নিল। ওটাও করার কিছু ছিল না। যতটুকু পেরেছি আমি সকালবেলা ঝাড়টা দিয়ে পরিষ্কার করে দিয়েছি, বাদবাকি তো জল ঢেলে ঢেলে চুমকি থেকেই পরিষ্কার করতে হলো। দুপুরের পর এখন সন্ধে 5:30, সন্ধে বলবো না,
ওই বিকেল বিকেল আমাদের না এখন কারেন্ট চলে এসেছে এই মুহূর্তে। আমাদের বিকেল 4টের সময় কারেন্ট এসেছে, সারা দিন পর বিকেল 4টেতে কারেন্ট এসেছে। আর লালুটা শুয়ে আছে দেখলে, মেঝেটা আসলে ঠান্ডা পেয়েছে না, আরাম করে ঘুমোচ্ছে। আর জানো তো কালকে না এই কোণা থেকে ঝড়টা এসেছে, এই কোণা থেকে। আমি তো ভাবলাম আমার শ্বশুরমশাইয়ের লাগানো এই নিম গাছ বকুল গাছ দুটোই না পড়ে যায়, কিন্তু না, এই গাছ দুটো আছে। আর যদি ভাবো যে এইখানে তার ছিঁড়তো কী অবস্থা হতো বলো তো। আর কত ঘিচি তার দেখলে তো আমাদের বাড়ির সামনেটাতে। কি বিভৎস একটা দিন গেল জানো তো, মানে এত কষ্ট হলো না বলার নয়। এটা হতো জানো তো অনেক আগে এলাকাতে হতো এই জিনিসটা, কারেন্ট গেলে না আর আসতো না, কিন্তু এটা ইদানিং আর হয় না। কিন্তু আজকে যা হলো বাপরে বাপ। সেই কালকে যখন ঝড় বৃষ্টির সময় আমি ভিডিও করেছি, আগের ভিডিওটাতে আগের ব্লগটাতে আর কি আছে, সেই যে কারেন্ট গেছে, গোটা রাত্রির কারেন্ট আসেনি, গোটা সারাদিন এক ফোঁটা কারেন্ট আসেনি। তবে এই এলাকাতে না অনেক জায়গাতে চলে এসছে, কোথাও 10:30টার সময় রাত্রি চলে এসেছে, কোথাও 12টা, কোথাও ভোর 3টে, কোথাও 6টা। আর এখানে দেখো এগুলো না কালকে সেই যে ঝড়ে পড়েছিল, আমি আর বোন কুড়াচ্ছিলাম সেই আমগুলো। বোনকে তো কতগুলো দিয়ে দিয়েছি, পাশের বাড়ির বৌদিকে, আর একটা বৌদি আছে ওইদিকে, তো ওনাকেও দিয়েছি। আর এই কটা না, এই যে এই কটা হলো ফাটা আম বেছে বেছে রাখলাম। আর এই কটা মুড়িয়ে টুড়িয়ে রাখি, কিছু কাকা শ্বশুর বাড়িতে দিয়ে দেবো। ফোন করবো দিব্যকে, ও এসে নিয়ে যাবে। এই যে মুড়িয়ে টুড়িয়ে রাখি। আর কালকে বর বললো যে অফিস থেকে দুজনকে পাঠাবে আম পাড়ার জন্যে, যদি তারাও কিছু পাঠিয়ে দেয় তো যাকে যাকে যা দেবার পাঠাবার না, তাদেরকে সেগুলো দিয়ে আসবো। ভালো আমগুলো তো গুছিয়ে রেখে দিলাম বেছে বেছে, আর ফাটা আমগুলো না এইভাবে রেখে দিলাম। তবে জানো তো এই ফাটা আমগুলো না নষ্টই হয়ে যায় থাকতে থাকতে, এগুলো কোনো কাজের দেয় না। এখন সন্ধ্যে 7টা বাজে, আমি আর বোন এসেছি ডাবর মোড়ে। ওরও দরকার ছিল বাজারে, আমারও দরকার ছিল, তাই জন্য দুই বোন মিলে বাজারে এলাম। হাতে দিচ্ছি, আমার একদম ভালো লাগে কেন করতে পারবে না, মনে হয় যেন ছুঁড়ে ছুঁড়ে যাচ্ছে। আমাদের দুই বোনেরই যা কেনার ছিল কেনা হয়ে গেছে। এবারে দেখো আমি একটু ভিডিও করছি। আসলে যে দোকান, ওই যে মানুষই বসে আছে যে, ও আমার একদম বন্ধুর মতো জানো তো, বহুদিন ধরে ওর দোকানে আসি তো। আর ওই মেয়েগুলো আর কি বলছে, কাকিমা একটু ব্লগ করো তো। দেখো আমি ভিডিও করছি আর ওরা কীরকম মিচকি মিচকি হাসছে আর দেখছে দেখো ভিডিওর দিকে। বলছিলাম কিছু বলবি তো বল, লজ্জা পাচ্ছিল আর কি, বললো পরের দিন বলবো। আর এবারে এসেছি মিষ্টির দোকানে, তবে আমি কিছু কিনিনি জানো তো মিষ্টির দোকান থেকে, বোন কিনলো। আসলে ওর ছেলেটা তো ভালো করে পাশ করে গেছে, তো ও তো মিষ্টি মুখ করাবেই জামাইবাবুকে দিদিকে, তো আমাদের জন্যই না মিষ্টি কিনতে মিষ্টির দোকানে এলো। আমি আবার রাগ করলাম, জামাইবাবু অতটা মিষ্টি এখন খাচ্ছে না, মিষ্টি কিনতে গেলি কেন? তখন আবার এখান থেকে এই যে খাবারের নানা রকম স্টল দেখছো, এইখান থেকে ও আবার জামাইবাবুর জন্য দই বড়া নিল। তারপর আমরা দুইজনে কুলফি কিনলাম, কুলফি কিনে খেতে খেতে বাড়ি ফিরলাম। আমি আর দিদি একটু ডাবল মোড়ে এসেছি। বাজার থেকে তো আমরা বাড়ি ফিরে এসেছি, আর এই মুহূর্তে না জামাই ষষ্ঠী নিয়ে আলোচনা করছি। কি বলো তো, বোন না প্রতি বছরই গেছে জামাই ষষ্ঠীতে, আমার না একদম যাওয়াই হয়নি বহু বছর, আর বড় তো বহু বছর যায়নি। তো এবার ইচ্ছে আছে জামাই ষষ্ঠীতে যাওয়ার, দেখা যাক সব কিছু ঠিকঠাক থাকলে যাব। তো সেই আলোচনাই করছিলাম দুই বোনে। তারপর বোন বাড়ি চলে গেল। আর এবারে না রান্নাটা বসিয়ে দিলাম, ভাত আর ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখি ডিম আলুর ঝোল একটু ডাল করে নিই, আর সঙ্গে একটা কিছু ভেজে নেবো, তাই দিয়েই হয়ে যাবে। দুপুরে তো আজকে সেরকম কিছু রান্না করিনি, আর রান্না করার মতো না পরিস্থিতিও ছিল না জানো তো। একই তো কারেন্ট ছিল না, জল ছিল না। আর রাতে কালকের আর কি, কালকে রাতের টক ডাল সয়াবিন আলুর তরকারি ছিল, আমি একটু ভাত আর একটা ডিম ভেজে নিয়েছিলাম, ওই দিয়ে না আমার হয়ে গেছে। আর এখন এই যে ডিম আলু সিদ্ধ আর ভাত বসালাম, সঙ্গে দেখি একটু ডাল করবো, একটা কিছু ভেজে নেবো। বলছিলাম বরকে যে চিকেন নিয়ে আসো, একটু চিকেনের ঝোল ভাত করে নেবো, কিন্তু তারপর দেখলাম এত রাত করে এখনও না 7:30 বাজে, বরের অফিস ছুটি হয়নি, কখন নিয়ে আসবে কখন রান্না হবে। তার থেকে বললাম তুমি কালকে নিয়ে এসো মাংস, কালকে ধীরে সুস্থে রান্না করব। আর এখানে এই যে বোন দিয়ে গেল মিষ্টি, ছেলে পাশ করেছে সুন্দরভাবে, তাই জন্যে মিষ্টি দিয়ে গেল। বলেছিলাম জানো তো ওকে যে মিষ্টি ফিষ্টি দিস না, তো জামাইবাবু অত খেতেও চায় না ইদানিং মিষ্টি। যদিও সুগারটা বলেছিলাম না একটু বর্ডার লাইনের একটু উপরে উপরে হয়েছে, কদিন একদম খুব সুন্দর করে মেনটেন করেছে, তো জানো তো নর্মাল হয়ে গেছে আবার সুগার, ওই কোনো কারণে আর কি ওইটুকু একটু বেড়েছিল। আর এই দেখো এখানে দিয়েছে জামাইবাবুর জন্য দই বড়া, জামাইবাবু যদি মিষ্টি ঠিক মতো না খায় তাই জন্য দই বড়া দিয়েছে জামাইবাবুকে, খাবে খুনি।
একটা বলবো একটা মিষ্টি খাও, ছেলেটার খুশিতে দিয়েছে, আর দই বড়া তো রইলই ওর জন্যে। ওদিকে তো ডিম আলু সিদ্ধ হচ্ছে আর ভাতও বসিয়ে দিয়েছি, সেটাও হচ্ছে। এবারে না আমি চটপট কটা পেঁয়াজ কেটে নিলাম, ডালের সঙ্গে বরকে একটু পেঁয়াজ পকোড়া করে দেবো। ভেবেছিলাম প্রথমে পাঁপড় ভাজবো, তারপর ভাবলাম না, একটু পেঁয়াজের বড়া করে দিই কটা ওকে। মাখতে মাখতে জানো তো মনে পড়লো, যেতে তো একটু চালের গুঁড়ো দিইনি, শুধু বেসন দিয়ে করছি। চালের গুঁড়ো দিলে একটু মচমচ করবে, তাই জন্য আবার চট করে আবার 2 চামচ দিয়ে নিলাম। আমার রান্না মোটামুটি সব রেডি হয়ে গেছে। এখানে এই দেখো ডাল সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে কাঁচা তেল আর নুন দিয়ে দিয়েছি। খাওয়ার সময় পেঁয়াজ কুচি নিয়ে নেবো, আর কাঁচা লঙ্কা তো থাকবেই। ডিম আলুর ঝোল হয়ে গেছে, এখানে তো গরম গরম ভাত রেডি। আর এই দেখো পেঁয়াজ পকোড়াও আমার রেডি হয়ে গেছে। 4টে হয়ে গেছে, আর এই 4টে হলেই আমার মোটামুটি আজকে রাতের মতো রান্না কমপ্লিট। বরের বন্ধু এসছে বাড়িতে, অনেকদিন পর জানো তো এলো। ওনার জন্য একটু চিকেন চাউমিন আনানো হয়েছে, আর সঙ্গে কোল্ড ড্রিঙ্ক। ভালো খেতে। ভাত খাবো কোন পেটে বলো তো? এটা খেয়েই তো পেট ভরে যাবে। ইস, আমার মেয়েটা যদি থাকতো, হেভি ভালোবাসে ওইসব ফাস্টফুড, ওখানেও খায়, তো এগুলো খেলেই না ওর কথা মনে পড়ে। আমি কিন্তু ফাস্টফুড কম খাই জানো। এই যে এখন দেখছো বেশ সুন্দরভাবে খাচ্ছি না, এটা আমি কখনো সখনো মাঝে মধ্যেই খাই। কিন্তু মেয়ে আর ওর বাবা দুজনে খুব ভালোবাসে ফাস্টফুড, যদিও খাওয়া একদমই বেশি ভালো না, কিন্তু তবুও খারাপ তো লাগে, ও তো ভালো খায় এগুলো। আর আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর আমার সকল বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব 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 আনন্দে থাকবে। আর হ্যাঁ, আমার ব্লগটি যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।